তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটা হলো শতদিবসের সংস্কারের পেছনে আদর্শগত পটভূমি। তো হয়তো এই প্রশ্নটা এই সেমিস্টারের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ নয়। তো এই সেমিস্টারে যে সকল সিসি 13 ও 14 এবং ডিএসসি যে দুটো পেপার আছে, সেই পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অলরেডি আমার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে আমাদের ওয়েবসাইটকে ফলো করতে পারেন এবং সেখান থেকে আপনাদের যা যা প্রয়োজন তা নিতে পারেন, এবং অন্য কিছু প্রয়োজন হলেও আমাদের মেসেজ করতে পারেন, আমরা সেটি আপনাদের প্রদান করে দেবো। তো আর দেরি না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো প্রশ্নটা হচ্ছে, 1898 শতদিবসের সংস্কারের পেছনে আদর্শগত পটভূমি সম্পর্কে আলোচনা করো। তো আমরা শুরু করছি। ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র জাপানের হাতে চীনের পরাজয় চীনের মর্যাদাহানি ঘটিয়েছিল। তদুপরি পাশ্চাত্য শক্তিবর্গের ক্রিয়াকলাপ চীনের সার্বভৌমত্ব বিনষ্ট করেছিল। দেশকে এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা করা যেতে পারে তা নিয়ে একদল কম বয়সী চীনা দেশপ্রেমিক ভাবনা চিন্তা আরম্ভ করেছিল। এইসব দেশপ্রেমিকের অধিকাংশই ছিলেন ছাত্র, বিশেষত যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। এদের মধ্যে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ডক্টর সান ইয়াত সেন। তিনি 1498 খ্রিস্টাব্দে রিসিভ চায়না সোসাইটি নামে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেন। এই সময় চীনের সম্পদশালী ও পুঁজিপতি শ্রেণীর আলোকপ্রাপ্ত অংশ নতুন চিন্তাভাবনা করতে আরম্ভ করেন। তাদের উদ্দেশ্য ছিল দ্বিমুখী। একদিকে তারা মাঞ্চু বিরোধী রাজনৈতিক অভ্যুত্থান এড়াতে চেয়েছিলেন, আবার অন্যদিকে তারা সাম্রাজ্যবাদী বিভাজনের হাত থেকে চীনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই দ্বিমুখী উদ্দেশ্য সাধনের তাগিদেই তারা চীনকে একটি সংস্কার আন্দোলনের দিকে নিয়ে যেতে ব্রতী হয়েছিলেন। সেকেন্ড প্যারা, এই সংস্কার আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কাং উই ওয়ে। অষ্টাদশ শতকে ইউরোপীয় দর্শন এবং রাজনৈতিক তত্ত্ব কাংকে অনুপ্রাণিত করেছিল, এবং তিনি চৈনিক ক্লাসিক্যাল সাহিত্য সুপণ্ডিত ছিলেন। কাং চীন সম্রাটের কাছ থেকে কিছু সুপারিশ করে একটি প্রতিবেদন রচনা করেন। 1895 খ্রিস্টাব্দে 2রা মে 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সমেত প্রতিবেদনটি চীনের রাজদরবারে পাঠানো হয়। এই প্রতিবেদনে চীনের প্রতি অপমানজনক শিমোনোসেকের চুক্তি অনুমোদন করতে নিষেধ করা হয়। তাছাড়াও রাজধানী পিকিং থেকে সিয়ানে স্থানান্তরকরণ, আর্থিক ব্যাংক ব্যবস্থা ও ডাক ব্যবস্থার সংস্করণ, ব্যক্তিগত উদ্যোগে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও কৃষিবিদ্যার পঠন পাঠন, পরীক্ষা সংস্কার প্রভৃতি বিষয়ে সুপারিশ করা হয়েছিল। ততদিনে শিমোনোসেকের চুক্তি অনুমোদিত হয়ে গিয়েছিল, ফলে কেবল সংস্কারের বিষয়গুলিই পড়ে রইল। চীন সম্রাট উক্ত প্রতিবেদনের প্রতিলিপি বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তাদের কাছে পাঠিয়ে নিজ দায়িত্ব থেকে মুক্ত হন। কাং তার প্রতিবেদনের বিষয়বস্তু দেশের শিক্ষিত মানুষের মধ্যে প্রচার করতে লাগলেন এবং অচিরেই বিপুল সাড়া পাওয়া যায়। চীনের শিক্ষিত মানুষ দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর সংখ্যক পাঠচক্র গড়ে তোলেন। এই পাঠচক্রগুলির সদস্যরা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্যক অনুধাবন করে এই সংস্কারমুখী আন্দোলন গড়ে তুলতে প্রয়াসী হন। 1896 থেকে 98 খ্রিস্টাব্দের মধ্যে সংস্কারের সপক্ষে জনগণ গঠন করার উদ্দেশ্যে অন্তত 25টি নতুন পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু এগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছিল সিউবাও নামে একটি পত্রিকা। আরেকটি পত্রিকাও সেই সময় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন, তার নাম কুওয়েন বাও। এই পত্রিকা দুটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কারপন্থীদের ঐক্যবদ্ধ করার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছিল। এই সংস্কার আন্দোলনকে নেতৃত্বদানের ব্যাপারেও কাং উইওয়ে ব্যতীত যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারা হলেন হিউয়ান ফু, তান সিটং, লিয়ান চিচাও প্রমুখ। নেক্সট প্যারা, কিন্তু তৎকালীন চীনের সনাতনপন্থী শাসকবর্গ এই সংস্কার আন্দোলনের প্রস্তুতিকে ভালো চোখে দেখেননি। তারা চীনের প্রথাগত ঐতিহ্য ও সামন্ততান্ত্রিক ভাবদর্শের বাইরে কোনো সংস্কারকেই গ্রহণ করতে চায়নি। এমতো অবস্থায় সংস্কারপন্থী ও সংস্কার বিরোধী রক্ষণশীলদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। তৎকালীন চীনের বিধবা সম্রাজ্ঞী জুসি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। তিনি ছিলেন প্রাচীনপন্থী, তাই তিনি সংস্কারপন্থী রক্ষণশীলদের মদত দিয়েছিলেন। পরের প্যারা, সংস্কারপন্থী দেশের আর্থিক ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কতগুলি পরিবর্তন আনার পক্ষপাতী ছিলেন, কিন্তু দেশের রাজনৈতিক কাঠামো কী রকম হবে তাই নিয়ে রক্ষণশীল ও সংস্কারপন্থীদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দেয়।
রক্ষণশীলরা মনে করতেন চীনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা স্বর্গের ইচ্ছায় তৈরি হয়েছে এবং তা স্বর্গের মতোই অপরিবর্তনীয়। তারা বলেছিলেন আইনের পরিবর্তন করার কোনো অর্থ নেই, কারণ আইন সুশাসন আনতে পারে না। সুশাসন দিতে পারেন একমাত্র ব্যক্তি, অর্থাৎ সার্বভৌম সম্রাট। রক্ষণশীলরা সম্রাটের পবিত্র ক্ষমতার বিশ্বাস করতেন এবং তারা সম্রাটের ক্ষমতা সীমিতকরণের বিরোধী ছিলেন। সংস্কারপন্থী সম্রাটের অপ্রতিহত ক্ষমতার বিরোধী ছিলেন। তবে একটা কথা মনে রাখা দরকার যে সংস্কারপন্থীরা কিন্তু কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করার মতো উন্মুক্ত হয়ে ওঠেনি। তারা একটি সাংবিধানিক রাজতন্ত্র গঠনের পক্ষপাতী ছিলেন, যেখানে আলোকপ্রাপ্ত এলিট গোষ্ঠীভুক্ত লোকেরা একটি জাতীয় পার্লামেন্ট এবং বিভিন্ন স্থানীয় অ্যাসেম্বলির মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করবেন। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন, এবং এই নোটটি যদি পিডিএফ চান তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট historyhall.xyz ভিজিট করতে পারেন। সেখানে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা দিয়ে দেবো, বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই নোটটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটিকে দেখতে পারেন। তো যদি আপনাদের কোনো রায় থাকে অবশ্যই বলতে পারেন, তো আমি সেগুলিকে সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।